ব্যানার এবং হেডলাইন দেখে আপনারা হয়তো চিন্তা করছেন যে হঠাৎ করে বললাম যে কে হবে আওয়ামী লীগের সেক্রেটারি, প্রশ্নবোধক চিহ্ন দিয়েছে যে কে হবে। আমি কি জানি কে হবে, বা আপনারা কি কেউ আন্দাজ করতে পারছেন কে হবে? তবে কেউ একজন তো হবে। কে হবে? কেউ একজন হবে। তা আমার কাছে যে ইনফরমেশনগুলো আছে সেগুলোই জাস্ট আপনাদের সাথে শেয়ার করছি আমি। ইনফরমেশনগুলো, এটা আপনারা বলতে পারেন যে 99% কারেক্ট কিছু ইনফরমেশন আছে, এবং সেগুলোই আপনারা শুনতে পারেন, চিন্তা করতে পারেন, নিজেদের ডটগুলো মিলাতে পারেন। আবার গ্যারান্টি দিয়ে বলতে পারেন যে এই ভিডিওটা আপনারা সেভ করে রাখতে পারেন, যাতে পরবর্তী যখন সেক্রেটারি নির্বাচিত হয়ে যাবে তখন যাতে আপনারা বুঝতে পারেন যে কথাগুলো ঠিক ছিল। আমি সৈয়দ আশরাফ ভাইয়ের কথা, যেমন উনি এক সময় 111-এর সময় উনি ভারপ্রাপ্ত সভাপতি সেক্রেটারি ছিলেন, ভারপ্রাপ্ত। এছাড়াও আরো অনেকেই ছিলেন। তো এখনো যে পরিস্থিতি তাতে হয়তো ভারপ্রাপ্ত সেক্রেটারি একজন আসতে যাচ্ছে, এবং সেটা হয়তো খুব সহসা। তবে হ্যাঁ, আপনাদের গ্যারেন্টি দিয়ে কিছু কিছু কথা বলতে পারি। সেটা এক হচ্ছে যে কোনো পরিবার থেকে আসবে না, কোনো সাবেক মন্ত্রী নয়, এবং পুরোপুরি ইউরোপ আমেরিকাতে বসে থাকা কোনো নেতাও না। এরপরও তো কেউ না কেউ। তবে এটা বলা হচ্ছে যে এটা চমক, 8জন একটা লিস্ট আছে, তো সেটা লিস্টটা এইভাবে করেছে যাদের বয়স 55-র উপরে, কিন্তু 70-এর উপরে নয়, মানে 55 বছরের নিচে নয়, 70-এর উপরে নয়। যেমন ধরেন আমি বলি যে আমি, আমার নাম আছে কিন্তু আমি 55 বছর বয়স হয় না, আমার বয়স হয়েছে ধরেন আপনার এই 54 বছর 11 মাস, আমি ক্যান্সেল। আবার ধরেন আপনার নাম আছে, আপনার বয়স হচ্ছে যে 70 বছর 6 দিন, আপনার নাই। তার মানে 70 বছরের ভেতরে, ঠিক 55 বছরের উপরে, মানে 55 বছর থেকে একদিন উপরে হইলে হইতে হবে, আবার 70 বছরের নিচে হইতে হবে। এই ধরনের নাকি 6-7টা নাম সাজেশনে আছে। দেখা হচ্ছে তাদের অতীত এবং বর্তমান অবস্থান, এইটা যাচাই বাছাই হচ্ছে। আর এই যাচাই বাছাইটা করছে অবশ্যই দলের সুচিন্তক যারা বা দল সম্বন্ধে যারা, তাদের অতীত কর্মকাণ্ড এই জন্যই যাচাই করছে, অতীতে তারা আসলে কে কি করেছে বা কার কি অবস্থা। তবে হ্যাঁ, এমন একজনকে নির্ধারণ করার কথা নাকি বলা হচ্ছে যিনি বা যার কোনো গ্রুপিং নাই, মানে ওনার পক্ষে যে গ্রুপ আছে, ওনার পক্ষে যে একটা প্রপাগান্ডা চালাবে, এরকম কিছু নেই। আবার অনেকে হয়তো চিন্তা করতে তার মানে কি কোনো সাবেক ছাত্র নেতা আসবেন কিনা। হ্যাঁ, একটা জিনিস ঠিক যে সাবেক ছাত্র নেতা আসতে পারেন, তবে এই জায়গাতেও আপনাদের ক্লিয়ার করে দিই, সাবেক ছাত্র নেতা তার মানে হচ্ছে যে যে সমস্ত ছাত্র নেতা ছাত্রলীগ করেছে এক সময়, ছাত্রলীগ থেকে যুবলীগে গিয়েছে, যুবলীগ থেকে পরবর্তীতে আওয়ামী লীগে গিয়েছে, মানে মুরব্বী সংগঠনে গিয়েছে, তাদের মধ্য থেকে কেউ হইতে পারে, গ্যারান্টি দিচ্ছি না। তবে যাদের ছাত্র নেতা ছিলেন, কিন্তু গত 10-15 বছরও তারা ওই ছাত্র নেতা, যেমন ছাত্রলীগ করছেন, ছাত্রলীগ করার পরে আপনি ছাত্রলীগ থেকে আপনি গেলেন গা, আপনি যুবলীগ, মহিলা লীগ, অমুক লীগ, কোথাও আর আপনার জায়গা হইল না, আপনারা বাদ। আপনার লিস্টের নাই তো নাই, আপনারা বাদ। ঠিক তেমনি যুবলীগের, যেমন যুবলীগ করেছেন পরে আপনার আওয়ামী লীগে জায়গা পান নাই, কোনো কিছু হয় নাই, আপনিও বাদ। আমি বুঝাইতে পারছি। কিন্তু যদি ধরেন একজন লোক ছাত্রলীগ করেছে, সারা ছাত্রলীগ করেছে, ছাত্রলীগ করার পরে সে এরপরে হয়তো যুবলীগের কোথাও মেম্বার হয়েছে বা সদস্য হয়েছে, এরপর হয়তো আওয়ামী লীগ গেছে, যাদের সিরিয়াল আছে, সিরিয়ালি যারা, যেমন আপনি ম্যাট্রিক পাস করার পর আপনি ইন্টার পাস করছেন, ইন্টার পাস করার পর ডিগ্রি পাস করছেন, ঠিক তেমনি ধর ম্যাট্রিক ধরলাম আমরা ছাত্রলীগ, ইন্টার ধরলাম আমরা যুবলীগ, আর ডিগ্রি ধরলাম আপনার আওয়ামী লীগ বা অঙ্গ সংগঠনের ধরেন ডিগ্রি, মাস্টার্স, এমফিল, এগুলো হচ্ছে আওয়ামী লীগ। ওই ধরনের যারা বাই সিরিয়াল আছেন তারা আছেন, তাদের মধ্যে থাকতে পারে। কিন্তু তারা যে ম্যাট্রিকের পরে আর পড়েনি নেই, মানে আপনাদের পড়তে দেওয়াই হয়নি, আপনাদের আগেই সাইড করে দিয়েছে, বহিষ্কার করে নেই, কিছু কারণে আপনাদেরকে সাইড করে দেওয়া হয়েছে বিভিন্ন দুর্নীতি বা ইয়ের কারণে, তারা। আবার এর ভিতরে দেখা হচ্ছে যারা এই যে গত 15 বছরে কে কিভাবে মালটুস কামিয়েছেন, সেটাও দেখা হচ্ছে। নেতা খোঁজা হচ্ছে কর্মী বান্ধব হইতে হবে। অনেকে বলছেন যে ভাই কর্মী বান্ধব নেতা হইতে হবে, ভাই কর্মী বান্ধব নেতা হইতে হবে না। আপনারা আমারে 10জন নেতার নাম বলেন প্রচন্ড কর্মী বান্ধব, তাদেরকে যদি কালকে যদি আওয়ামী লীগ যদি সাইড লাইনে বসায় দেয়, তাদের একজন কর্মী থাকবে? থাকবে না। কারণ আওয়ামী লীগ যেমন নেতা বানায়, আওয়ামী লীগের আছে অগণিত কর্মী। নেত্রী যার নাম ঘোষণা দিবেন, তার পেছনে বাংলাদেশের তৃণমূল গিয়ে এক হয়ে যাবে। যার নামই ঘোষণা দিবেন নেত্রী, তার পেছনেই এক হয়ে যাবে।
কারো পছন্দ হোক কারো পছন্দ না হোক, গাইল দিবে ওই দিবে, কিন্তু এক হয়ে যাবো, ওনার কথা তখন ফুল, কারণ নেত্রীর সিদ্ধান্তই চূড়ান্ত। সেই হিসাবে এমন নেতা খোঁজা হচ্ছে যাকে সারা বাংলাদেশের সমস্ত তৃণমূল চেনে না, যাদেরকে আপনার প্রতিদিন পেপার পত্রিকা বা ইয়েতেও আসে না, যাদের নাম হয়তো 10 জন লোকও চিন্তা করতে পারতেছেন না, কিন্তু সৎ যোগ্য এই দল টেনে তুলতে পারবে তেমনই একজন নেতা খোঁজা হচ্ছে। এবং যে 7 থেকে 8 জনের নাম আছে তাদের মধ্যে থেকে যে কোনো একজন হবে, 7 জন বা 8 জন, এর মধ্যে আবার ক্যাটাগরিক্যালি ABCD করা হয়েছে, যে কি অবস্থা না অবস্থা মানে কার কি, সেই হিসাবে আনা হবে। এবং ওই একজন না শুধু, এরপরে পাইপলাইনে রাখা হবে আরো 3 জনকে। তার মানে যাকে এখন বানানো হবে, যদি কোনো কারণে উনি ফেইলিওর করে, ওনাকে জেলে যেতে হয় বা ওনাকে কিছু করতে হয়, যাতে দেন এন্ড দেয়ার সেকেন্ড জন এসে দল ধরে ফেলতে পারে, সেকেন্ড জনে কিছু হলে যাতে থার্ড জন এসে দল ধরতে পারে, এরকম আরো 3 জন, মানে প্রথম জনের পরে আরো 3 জন রাখা হবে, মোট 4 জন। 4 জন এমনি থাকবে, 4 জনের আপনার সেক্রেটারি বানিয়ে দিবে না, সেক্রেটারি হবে একজন, কিন্তু বাকি 4 জন আরো লিস্ট, কিন্তু কেউ জানবে না যে কে কে আছেন লিস্টে, পরবর্তী কে কে আছেন, যার নাম ঘোষণা করা হবে সেক্রেটারি ভারপ্রাপ্ত, উনি তা জানবেন, অনেকটা সারা বাংলাদেশে জানবেন, বাকি 3 জন এটা জানবে না, টেকনিক্যাল কারণ। ওই একজন গেলে চাট করে দেখবেন যে আপনার 24 ঘন্টা দেরি হয়নি, চলে আসবে। সেই হিসাবে নেত্রী ইয়ে করছেন, এটা হয়তো আগামী 2-1 মাসের ভেতরে ভারপ্রাপ্ত সেক্রেটারি আসছে, এবং এটা একটা চমক হবে। মানে যেমন আমি আগেই বলছি, আপনার সৈয়দ আশরাফ, তারপর আপনার জিল্লুর রহমান, এনাদের মতো একটা চমক আনবে, যে যেই চমক সকলেরই পছন্দ হবে। প্রথম হয়তো বুঝে উঠতে পারবে না, কিন্তু পছন্দ হবে পরে। তবে এটা বলছি, কোনো পরিবার কেন্দ্রিক কোনো সাবেক মন্ত্রী না, ওনারা বাদে অন্য কেউ। বাংলাদেশে প্রায় 2 বছর হতে চলল সেনাবাহিনী মাঠে আছে। সেই আওয়ামী লীগ সরকার থাকার সময় থেকে, আওয়ামী লীগ যখন কোটা বিরোধী আন্দোলনে হিমশিম খাচ্ছিল, কুলি উঠতে পারছিল না, তার ছাত্রলীগ যুবলীগ তারাও মাঠে টিকতে পারছে না, কারণ তারা বুঝতেই পারেনি যে কত বড় ষড়যন্ত্রের মধ্যে তারা পড়েছে। এবং জামাতে ইসলামী আমেরিকা মিলে যে মেটিকুলাস ডিজাইন করেছিল, সেই ডিজাইনের সাথে তার পক্ষে পারা ওঠা সম্ভব ছিল না, এবং তাকে কৌশলে প্রতিটা জায়গায় মার খেতে হয়েছে। সে তার নিজস্ব বাহিনী, যেটি আওয়ামী লীগ ছাত্রলীগ বাহিনী, সেটাকে ঘরে তুলে নিয়েছিল একটা পর্যায়ে গিয়ে। তখন সেনাবাহিনী মাঠে এসেছিল, কারফিউ জারি করা হয়েছিল, কিন্তু ততদিনে সময় অনেক দূর গড়িয়ে গেছে। তারপর আওয়ামী লীগ সরকারের পতন হলো, সেনাবাহিনীর উপর মানুষের সবচেয়ে বড় আস্থার বিশ্বাসের তৈরি হলো যে যাই হোক সেনাবাহিনী আছে, অন্তত দেশটা ভালো চলবে। কিন্তু যে এক ভয়ঙ্কর দৈত্যের মতন করে ইউনূস সরকার ক্ষমতা নিল, সেই ইউনূস সরকার বাংলাদেশ সেনাবাহিনীকেও এমন একটা অবস্থার মধ্যে ফেললো যে সেনাবাহিনী মাঠে থাকা অবস্থায় মব, সন্ত্রাস, দুর্নীতি, অনিয়ম সবকিছু চলতে থাকলো। একটা পর্যায়ে এমনও হলো যে মানুষ যে বিশাল প্রত্যাশা নিয়ে সেনাবাহিনীর প্রতি তাকিয়েছিল, এবং আমরা অনেক আলোচনায় বলেছি বাংলাদেশ সেনাবাহিনীর যে একটা সাংঘাতিক রকম একটা মানুষের কাছে একটা সম্মান ছিল, একটা শ্রদ্ধার ভীতি ছিল, সেই জায়গাটা ইউনূস সরকার আছাড় খেয়েছে। তো সেই সময়ে বাংলাদেশের সেনাপ্রধান যখন ইউনূস সরকার নির্বাচন দিতে গড়িমসি করে, তখনও সেনাবাহিনী প্রধানই বলেছিলেন যে সেনাবাহিনী ব্যারাকে ফিরতে চায়, সেনাবাহিনী নির্বাচন দিয়ে তারা তাদের কাজে ফিরে যেতে চান, তারা ব্যারাকে ফিরে যেতে চান। কিন্তু 12 ফেব্রুয়ারি নির্বাচন হলো প্রায় 2.5 মাস, এই 2.5 মাস পরেও সেনাবাহিনী এখনো ব্যারাকে ফিরতে পারেনি। কবে ফিরবে, কেন ফিরছে না, এরকম নানা প্রশ্ন চারদিকে। সে সময় আমাদের সামনে একটি রিপোর্ট আছে, সেই রিপোর্টটা ধরে আমি আলোচনাটা করি। 2024 সালের জুলাই কোটা বিরোধী আন্দোলন থেকে শুরু করে 2026 সালে 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এই পুরো সময় জুড়ে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী। এখন তারা সরকারি নির্দেশের অপেক্ষায় রয়েছে ব্যারাকে ফেরার জন্য। জুলাই আন্দোলনের পর বড় পরিসরে পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনীর অনুপস্থিতির মধ্যে সেনাবাহিনী কার্যত স্ট্রাইকিং ফোর্স হিসাবে দায়িত্ব নেয়। 1.5 বছরের বেশি সময় ধরে তারা দেশ জুড়ে আইন শৃঙ্খলা রক্ষায় সক্রিয় থাকে। বলা হচ্ছে 12 ফেব্রুয়ারি নির্বাচনের পর ধীরে ধীরে কমানো হয়েছে সেনাবাহিনীর উপস্থিতি। সংশ্লিষ্ট সূত্র জানায় বর্তমানে প্রায়
63 জেলার মধ্যে 50টি ক্যাম্প থেকে সেনা সদস্যরা দায়িত্ব পালন করছেন, যা আন্দোলন পরবর্তী সময়ের তুলনায় অনেক কম। তখন 200টির বেশি ক্যাম্প স্থাপন করা হয়েছিল। এই 1.5 বছরে সেনাবাহিনী বহুমাত্রিক দায়িত্ব পালন করেছে। সামরিক সূত্র বলছে এই সময়ের মধ্যে 10,000-এর বেশি অস্ত্র উদ্ধার এবং 22,000-এর বেশি সন্দেহভাজনকে আটক করে বেসামরিক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর ভূমিকা ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য। নির্বাচনের পর ধাপে ধাপে সেনা উপস্থিতি কমানো হয়েছে। এখন মাঠে রয়েছে প্রায় 1/3 সদস্য, যারা এখনো বেসামরিক প্রশাসনকে সহায়তা করছে। রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর 2024 সালের 17 সেপ্টেম্বর থেকে সেনা কর্মকর্তাদের 60 দিনের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট ক্ষমতা দেওয়া হয়েছিল, যা কয়েক দফায় বাড়ানো হয়। তবে 2006 সালের ফেব্রুয়ারি নির্বাচনের পর এই ক্ষমতা আর বাড়ানো হয়নি। বর্তমানে তারা ম্যাজিস্ট্রেসি ক্ষমতা ছাড়াই স্ট্রাইকিং ফোর্স হিসাবে কাজ করছে। আইএসপিআর বলছে সরকারের নির্দেশ পেলে সেনা সদস্যদের প্রত্যাহার করা হবে। 1 মার্চ সালাউদ্দিন আহমেদ স্বরাষ্ট্রমন্ত্রী 3 বছর মাঠ পর্যায়ে থাকা সশস্ত্র বাহিনীর সদস্যদের শিগগিরই প্রত্যাহার করা হবে, তবে নির্দিষ্ট কোনো সময়সীমা তিনি জানাননি। এর আগে সেনা সদর দপ্তরের পক্ষ থেকেও একাধিকবার বলা হয়েছিল নির্বাচন শেষে সেনাবাহিনী ব্যারাকে ফিরতে চায়। নির্বাচনের পর সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান গত 15 ফেব্রুয়ারি সিএএস দরবারে বলেন, নতুন নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর সেনাবাহিনী ব্যারাকে ফিরে আসবে। তবে তিনি স্পষ্ট করেন, পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া এবং পুলিশ বাহিনী সম্পূর্ণ নিয়ন্ত্রণ না নেওয়া পর্যন্ত কিছু সংখ্যক সেনা সদস্য মাঠে থেকে আইন শৃঙ্খলা রক্ষায় সহায়তা করবে। সব মিলিয়ে এখন চূড়ান্ত সিদ্ধান্ত সরকারের, কবে সেনাবাহিনী ফিরবে তাদের স্থায়ী ঠিকানা ব্যারাকে। সেনাবাহিনী নির্বাচনের 2.5 মাস পর কেন ফিরছে না? বাংলাদেশে দুইটাই বড় আশঙ্কা যদি বলি, ঝুঁকি যদি বলি। একটা হচ্ছে ইউনূস সরকারের দুর্বলতার কারণে ইউনূস সরকার একেবারে মুখ পুছে বলে দিয়েছিল বাংলাদেশে কোনো জঙ্গি নেই, কিন্তু বর্তমান সরকার ক্ষমতায় আসার পরে বর্তমান সরকার স্পষ্ট করেছে যে না, বাংলাদেশে জঙ্গি আছে এবং জঙ্গি বিরোধী অভিযান কম বেশি হলেও চলছে। আইন শৃঙ্খলা বাহিনী যে তৎপর আছে এটা অন্তত স্পষ্ট হয়েছে। বেশ কিছু জঙ্গি সদস্য ধরা পড়েছে, একবার না 2 দফায় ধরা পড়েছে। আরেকটা জায়গা, সেটা একেবারে বলা যায় যে সরকার এবং ইউনূস সরকার এবং তার সরকার, দুই সরকারই এই আগুন নিয়ে নিজেরা খেলা করছে। সে আগুনটা হলো আওয়ামী লীগ। আওয়ামী লীগকে দেশের মানুষের এবং ওয়াকিবহাল মহলের এবং রাজনৈতিক সচেতন সবার অমতে কার্যক্রম নিষিদ্ধ করে রাখা হয়েছে। ইউনূস সরকার নিষিদ্ধ করেছিল নির্বাহী আদেশে, বিএনপি বলেছে নির্বাহী আদেশে কাউকে নিষিদ্ধ করার সে পক্ষে না, কিন্তু ক্ষমতায় এসে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা সে তুলছে না। ফলে সাবেক বিএনপির নেত্রী সংসদ সদস্য রুমিন ফারহানা যেটা বলছেন যে আওয়ামী লীগ যদি মাঠে নামে তাহলে কি বিএনপির পক্ষে সেটা ট্যাকেল দেওয়া সম্ভব? বিএনপি কি সেটা মোকাবেলা করতে পারবে? ক্ষমতাসীন দল যখনই ক্ষমতায় যায় তখন তাদের গায়ে তেল চর্বি বেড়ে যায়। আর আওয়ামী লীগের মতন একটা বিরোধী পক্ষে থাকা সংগঠিত একটা সংগঠন, সেই সংগঠনকে মোকাবেলা করা সো টাফ হবে। ভেতরে কি এমন কোনো বিষয় রয়ে গেছে যে সামনে আওয়ামী লীগের ঝুঁকি মোকাবেলা করার সরকারের বাড়তি শক্তি প্রয়োজন?